আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুস সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন টপিক আমরা দেখেছি, কনসেপচুয়ালি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, ডেফিনেশন পড়েছি, ইমপ্লিকেশন দেখেছি, ফাংশনস দেখেছি এবং এইচআরএম শুধু যে পার্টিকুলার এইচআর ডিপার্টমেন্টের দায়িত্ব সেটি কিন্তু না। এইচআরএম আসলে প্রত্যেকটা ম্যানেজারই এইচআরএম এর ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখতে পারে। এছাড়াও আমরা দেখেছি এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস এবং হচ্ছে যে আদার্স যে ইস্যুগুলো, রিলেটেড ইস্যুগুলো, ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন এবং লাস্ট যেটা আমরা আলোচনা করেছি সোট, অর্থাৎ স্ট্রেংথ, অপরচুনিটিস, স্ট্রেংথস, উইকনেসেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস। তো এটার মধ্যে যে প্রিভিয়াস ক্লাসে আমাদের দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে স্ট্রেংথস আর উইকনেসেস। দেন আমরা আজকে যেটা সোউটের মধ্যে অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস গুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে যে আমরা সো লেটস বিগিন। সোট অ্যানালাইসিস আমরা শুরু করেছিলাম, তো দেন দুইটা পার্ট আমরা করেছি। এই টপিকগুলো আমরা কভার করেছি। সো আমার মনে হয় যে এইচআরএম খুবই মজার একটা সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ফাংশনস গুলো, সোট অ্যানালাইসিস, সোট অ্যানালাইসিস এর মধ্যে স্ট্রেংথস নিয়ে আমরা কথা বলেছি, দেন হচ্ছে আমরা উইকনেসেস দেখেছি। এরপরে আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অপরচুনিটিস। অপরচুনিটিস গুলো কি কি অপরচুনিটিস রয়েছে। সো অপরচুনিটিস এর মধ্যে এটা ফার্স্ট যেটা হচ্ছে যে সুযোগগুলো, কোম্পানির কোন ধরনের সুযোগগুলো রয়েছে। তো ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, আন্ডার সার্ভড মার্কেটস ফর স্পেসিফিক প্রোডাক্টস। স্পেসিফিক প্রোডাক্টস এর ক্ষেত্রে যদি কোনোটা আন্ডার সার্ভ থেকে থাকে তাহলে সেইটা। তো এই ক্ষেত্রে যেই বিষয়টা মুখ্য সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে ফার্স্ট আমরা কোন বিষয়টা দেখি, কনজিউমারের আমরা যেটা দেখি নিডস অ্যানালাইসিস করি। সো কাস্টমারের নিডস রয়েছে কিন্তু মার্কেটে প্রোডাক্ট নেই। সো এইরকম একটা প্রোডাক্ট যদি কোনো কোম্পানি চুজ করতে পারে, সো সাকসেস কিন্তু খুব ইজিলি অ্যাচিভ করা সম্ভব। তাহলে যেটা করতে হবে যে আমাকে এমন একটা প্রোডাক্ট চুজ করতে হবে যেটা হচ্ছে আন্ডার সার্ভ, মার্কেটে ক্রাইসিস। লাইক তোমরা এখন দেখতে পাচ্ছ যে মার্কেটে স্যানিটাইজার অর্থাৎ হেলথ রিলেটেড ইস্যু প্রোডাক্টগুলো, অর্থাৎ যেহেতু এখন করোনাকালীন সময়ে তো সবাইকেই হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। এই ক্ষেত্রে যেই প্রোডাক্টগুলো খুবই ডিমান্ডিং সেটা হচ্ছে স্যানিটাইজার, মাস্ক এবং হচ্ছে অন্যান্য হেলথ রিলেটেড প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো কিন্তু ক্রাইসিস, এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল না। অর্থাৎ মার্কেটে অ্যাভেলেবেল না হওয়ার কারণে যে এই প্রোডাক্টগুলো আসলেই কিন্তু দ্রুত সেল হয়ে যাচ্ছে। যদি এইটা কিন্তু অন্যান্য কোম্পানি অর্থাৎ উদ্যোক্তাদের জন্য অপরচুনিটি, এক্সিস্টিং যারা কোম্পানি রয়েছে তাদের জন্য অপরচুনিটি। এইরকম প্রোডাক্ট যদি চুজ করা যায় দেন হচ্ছে মার্কেটে কিন্তু এইটা হচ্ছে কি একটা অপরচুনিটি, বিগ অপরচুনিটি, এবং মার্কেটে এস্টাবলিশড হওয়া ইজি। দেন আমরা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিউ কম্পিটিটরস ইন এরিয়া। এমন একটা বিজনেস সিলেক্ট করতে হবে যেখানে হচ্ছে খুব কম কম্পিটিটর রয়েছে। এমন বিজনেস সিলেক্ট করা হলো যে বোম বাস্টিং একেবারে কম্পিটিটর, অনেক বেশি কম্পিটিটর। তো অনেক বেশি কম্পিটিটর হলে যে ক্ষেত্রে আমরা আমরা যেগুলো দেখি যে যেমন হচ্ছে যদি ডেইলি নেসেসারিজ দেখি, যে ডেইলি নেসেসারিজ এর ক্ষেত্রে আটা 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 চাল, এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর কম্পিটিটর। তো এই প্রচুর কম্পিটিটর থাকার কারণে কিন্তু বিজনেস এখন
এখন টাফ। আরেকটা ইস্যু হচ্ছে যে আরেকটা এক্সাম্পল তোমরা দেখো যে জিপি গ্রামীণ ফোন বা এক সময় কি ছিল, সিটিসেল ছিল। তো ওরা কিন্তু এই যে যখন সিটিসেল মার্কেটে আসে, এরপরে জিপি আসে, তো এরা যখন বিজনেস করেছে তখন কিন্তু আর এই যে আর কেউ ছিল না। সো ওরা কিন্তু এই যে দেখো প্রফিট গুলো কিভাবে আসে, মনোপলি বিজনেস করেছে। কল রেট কত ছিল? 10 টাকা ছিল, 60 টাকা ছিল, 60 টাকা মিনিট কল রেট ছিল। একবার কল করলেই 60 টাকা পে করতে হবে। তো এইভাবে যে ওরা ওদের হিউজ প্রফিট, অর্থাৎ মার্কেট থেকে ওরা কি করে নিয়ে গেছে, প্রফিটটা স্কিমিং করে নিয়ে গেছে। অর্থাৎ ওরা প্রফিট স্কিমিং, এটা একেবারে প্রথমে এসে মনোপলি বিজনেস করে পুরো যে কোনো কম্পিটিটর ছিল না। তো এইরকম কোনো বিজনেস যদি সিলেক্ট করা যায় যেখানে কম্পিটিটর খুব কম, তাহলে হচ্ছে যে দ্রুত যেটা করা যায় প্রফিট স্কিমিং, এর মার্কেট থেকে প্রচুর পরিমাণ প্রফিট নিয়ে কোম্পানিকে খুব বড় করে ফেলা সম্ভব। তো এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি যে যেমন যেমন হচ্ছে যে উবার এবং হচ্ছে উবার বা পাঠাও পাঠাও আমাদের দেশে লোকাল অন্টারপ্রেনারশিপ। তো তারা কি এখন দেশে বিদেশে বিজনেস করছে। একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তাদের যে ইনিশিয়েটিভ এই যে ফিউ কম্পিটিটর ছিল, তারা কিন্তু তাদের বিজনেস মডেল কিন্তু সাকসেসফুল। সো এইরকম যেটা হচ্ছে যে ফিউ কম্পিটিটর, কম কম্পিটিটর আছে, এরকম এরিয়া, এরকম জোন আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। দেন যখন জিপি বিজনেস করলো, কম্পিটিটর কম ছিল, তারা বিজনেস করেছে। কিন্তু পরে যখন রবি চলে আসলো, এরপরে যখন রবি, বাংলালিংক, এয়ারটেল, এই সমস্ত কোম্পানিগুলো যখন চলে আসলো, তখন কিন্তু একটা কম্পিটিটিভ মোড চলে আসলো। এখন কিন্তু কম্পিটিটিভ মোড চলে আসলে কি হচ্ছে, ক্লায়েন্টসরা বিভিন্ন ধরনের অফার পাচ্ছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। আগে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল ছিল না। যেটা হচ্ছে জিপি তার ছিল একচেটিয়া মার্কেট। আচ্ছা, এরপরে যেই বিষয়টা অপরচুনিটির ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি, ইমার্জিং ইমার্জিং নিড ফর ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস। অর্থাৎ কি হতে পারে যে প্রয়োজন বাড়তেছে, প্রোডাক্ট বা সার্ভিসের প্রয়োজনটা বাড়ছে, এরকম প্রোডাক্ট যদি সিলেক্ট করা যায়, সেটাও কিন্তু বেস্ট। লাইক আমরা বলতে পারি যে বর্তমানে ই কমার্সের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ ট্রেডিশনাল যে মার্কেটিং সিস্টেম, অর্থাৎ মানুষ বাজারে যাবে, সেখানে গিয়ে পণ্য পছন্দ করবে, পণ্য পছন্দ করে কিনে নিয়ে আসবে। মানুষ আর এখন এই ট্রেডিশনাল প্র্যাকটিসটা করতে চাচ্ছে না। মানুষ চাচ্ছে যে সে অনলাইনে প্রোডাক্ট চুজ করবে, আর সেই প্রোডাক্ট অর্ডার করবে, প্রোডাক্ট যেন তার বাসায় চলে আসে। অর্থাৎ যেটা হচ্ছে যে টাইম সেভিং, কনজিউমারদের হাতে এখনো টাইম নেই। তারা কি করতে চায়, খুব বেশি কম সময়ের মধ্যে পণ্য কিনতে চায়। এই জন্য দেখো যে যেটা হচ্ছে যে সুপার শপগুলো যে ইমার্জিং নিড, অর্থাৎ স্বপ্ন, আগোরা, মিনা বাজার, এই জাতীয় সুপার শপগুলো কিন্তু খুব খুব বেশি হাই ডিমান্ডিং। কারণ হচ্ছে যে মানুষ এক জায়গায় গিয়ে সমস্ত বাজার করে নিয়ে আসতে পারছে, এবং হচ্ছে যে খুব বেশি টাইম কিল হচ্ছে না, দামাদামির প্রাইস মোটামুটি ফিক্সড করা থাকে, এবং হচ্ছে ওরা যেটা ওদের মার্কেটিং থাকে যে ওরা খুব কম প্রাইসে প্রোডাক্ট সার্ভ করছে। সো এই যে হচ্ছে ইমার্জিং নিড অফ ইউর প্রোডাক্ট, যদি প্রোডাক্ট সার্ভিসের ইমার্জিং নিড থাকে, যেমন ই কমার্সের নিড বাড়ছে, এবং হচ্ছে সুপার শপগুলোর নিড বাড়ছে, তো এই জিনিসগুলো কিন্তু অপরচুনিটি, একটা অর্গানাইজেশনের জন্য অপরচুনিটি। এরপরে যেই বিষয়টা, সেটা হচ্ছে যে প্রেস এবং হচ্ছে মিডিয়া কাভারেজ। এই যে প্রেস এবং মিডিয়া কাভারেজ না হলে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে কোম্পানি জানতে পারবে না, প্রোডাক্ট সম্পর্কে কোম্পানির পক্ষে জানা সম্ভব না। তাহলে প্রোডাক্ট সম্পর্কে কোম্পানি কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু সে প্রোডাক্ট সার্ভ করতে পারবে না।
এই এই জন্য যেটা হচ্ছে যে এই যে যেমন সুপার শপ গুলো এক হচ্ছে যে তারা প্রোডাক্ট ডেলিভারি করছে, আর সেকেন্ড কি হচ্ছে তারা জানাচ্ছে। আর ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমরা যেই সমস্ত বিজনেস সম্পর্কে জানি, যেগুলো যেই সব বিজনেস আমাদের পরিচিত, সেই সেই সব প্ল্যাটফর্ম কিন্তু বিজনেসে অনেক ভালো করছে। আর এমনি কিন্তু ই কমার্স বিজনেসও এখন অনেক কম্পিটিটিভ, অর্থাৎ যেই বিজনেসগুলো সম্পর্কে আমরা কম জানি সেই বিজনেসগুলো কিন্তু খুব একটা ভালো করতে পারছে না। যদিও এখন ই কমার্স অনেকটাই কি হচ্ছে ট্রেন্ডি এবং হচ্ছে হাই ডিমান্ডিং। অপরচুনিটিস বেসিকলি হচ্ছে যে অ্যাডভান্টেজেসই, এইটা এইটা হচ্ছে আমরা অ্যাডভান্টেজেস কোম্পানির সামনে যেই ফিউচার অ্যাডভান্টেজেস রয়েছে সেইগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি। এরপরে যেটা হচ্ছে থ্রেডস, কোম্পানির ক্ষেত্রে জেনারেল কি কি থ্রেডস রয়েছে, এমনি অনেক থ্রেডস থাকতে পারে, তো তার মধ্যে আমরা জেনারেল কিছু থ্রেডস নিয়ে কথা বলবো। সো এইখানে দেখো যেটা হচ্ছে যে ইমার্জিং কম্পিটিটরস হচ্ছে যে যে কম্পিটিটর গুলো সামনে আসতে পারে, অর্থাৎ তুমি একটা বিজনেস শুরু করেছো, লাইক ই কমার্স বিজনেস শুরু করেছো, বা অন্য কোনো বিজনেস শুরু করেছো, বা অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ করেছো। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার ওই প্রোডাক্টের ক্ষেত্রে অন্য অন্য কম্পিটিটর গুলো দ্রুত দ্রুত যখন মার্কেটে এন্ট্রি করে, তখন কিন্তু তোমার যে প্রাইসিং, তোমার যে ইনভেস্টমেন্ট, ওইগুলো কিন্তু অনেকটাই থ্রেটের মুখে পড়ে যায়। তো এই ক্ষেত্রে যে যেটা হচ্ছে যে ই কমার্স বিজনেস গুলো মানুষ শুরু করছে, কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এখন প্রতিনিয়ত মানুষ আসছে। তো এই যে প্রতিনিয়ত মানুষ আসছে, কিন্তু কনজিউমার বা মার্কেট স্পেস সেটা তো একটা নির্দিষ্ট, সেটা আমরা যারা ডোমেস্টিক বিজনেস করছি সেটা তো নির্দিষ্ট, লাইক আমাদের বাংলাদেশের মধ্যে, বা আমাদের যদি অনেক ক্ষেত্রে দেখা যায় ঢাকা কেন্দ্রিক বিজনেস করে, বা ডিভিশন গুলো কেন্দ্রিক বিজনেস করে, তাহলে তো একটা রিজিয়ন বেসিসও হচ্ছে। তো এই রিজিয়নের বাইরে তো আসলে ওইভাবে প্রোডাক্ট ডেলিভার করা বা অনেক ক্ষেত্রেই সম্ভব না, বা লিমিটেশন থাকে। তো সেই ক্ষেত্রে কম্পিটিটর কিন্তু বেড়ে যাচ্ছে, আর রিজিয়ন এক বা কনজিউমার এক হওয়ার কারণে কম্পিটিশনটা কি অনেক অনেক হায়ার একটা স্টেজে চলে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা ইমার্জিং থ্রেটস। তো যেই ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে যে সে একটা ফুডের দোকান ছোট্ট কেউ একটা ক্রিয়েটিভ আইডিয়া করে একটা ফুডের দোকান দিলে, সে দেখা যায় যে সেটাই খুব দ্রুত কপি করে আরো অনেকেই কিন্তু সেই বিজনেসটা শুরু করছে। তো ফলে যে যে শুরু করেছিল সে কিন্তু তার যে এক্সপেক্টেড প্রফিট 6 মান্থের মধ্যে তার 5-6 জন কম্পিটিটর হচ্ছে। তো এইটা কিন্তু একটা থ্রেড। তো এখন একটা বিষয় হচ্ছে যে তুমি যখন তোমার থ্রেডটা জেনে ফেলবে, তখন কিন্তু তোমার কাছে তুমি একটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সো এইটা কিন্তু অ্যাডভান্টেজ, যে তুমি তোমার থ্রেডটা জানতে পারলে। তো আর যদি তুমি তোমার থ্রেড সম্পর্কে কনসিয়াস না থাকো, সেটা তো আরো বেশি সিভিয়ার। তো এই যে সোর্ট অ্যানালাইসিস করলে যেটা হচ্ছে যে তুমি তোমার থ্রেড গুলো সম্পর্কে, তুমি তোমার সম্ভাব্য অপরচুনিটি সম্পর্কে কনসার্ন হয়ে যেতে পারো। কনসার্ন হয়ে গেলে তোমার কিন্তু থ্রেড গুলো যেটা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজ বা যেটা হয় লোকসান হয়, সেই লোকসানটা মিনিমাইজ করা সম্ভব। এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে চেঞ্জিং রেগুলেটরি এনভায়রনমেন্ট, অর্থাৎ রেগুলেশন যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু বিজনেসের ক্ষেত্রে এটা ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলে। লাইক হচ্ছে যে আগে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বাংলাদেশে তেমন কোনো রুলস রেগুলেশনই ছিল না। এখন কিন্তু ই কমার্স বিজনেসের ক্ষেত্রে নতুন নতুন রুলস, মানে গভর্নমেন্ট এটা ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন ইন্ট্রোডিউস করছে। অর্থাৎ এইটা মনিটরিং করছে ই ক্যাব। এবং হচ্ছে যে যখন রুলস রেগুলেশন ছিল না, তখন কিন্তু অনেক কোম্পানি বিজনেস করে তারা কিন্তু প্রচুর ক্যাপিটাল নিজেদের নিজেরা ওন করে নিয়েছে, নিজেরা অ্যাচিভ করেছে। এখন কিন্তু রেগুলেশন আসলে লাইক ট্যাক্স দিতে হবে, ডিউটি দিতে হবে। সো সেগুলো মেনটেন করতে হবে। তাহলে যদি রেগুলেটরি চেঞ্জ হয়, তখন কিন্তু বিজনেস এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে যায়। এই হচ্ছে যে রেগুলেশনের
বিষয়টা। তো ই কমার্স বিজনেসে আমরা দেখতে পাচ্ছি রেগুলেশন কিভাবে প্র্যাকটিস করা হচ্ছে, নতুন ভাবে এগুলোকে কি একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা হচ্ছে। এরপরে যেটা হচ্ছে যে নেগেটিভ প্রেস এবং মিডিয়া কভারেজ। যদি তোমার কোম্পানি সম্পর্কে বা তোমার প্রতিষ্ঠান সম্পর্কে বা তোমার প্রোডাক্ট সম্পর্কে কেউ নেগেটিভ প্রেস করে, নেগেটিভ কমেন্টস করে, তাহলে এইটা কিন্তু খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলে। লাইক হচ্ছে অনেক সময় দেখা যায় ডিমার্কেটিং, অনেক সময় দেখা যায় মার্কেটিং, এটা তো প্রমোশন করা, কি করা হয় যে অনেক সময় অনেক কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে কি করা হয়, নেগেটিভ প্রেস করা হয়। তো তখন কিন্তু ওই সুনাম কিন্তু সর্বাধিক বাস্তব সম্পদ, সেই সুনাম কমে যায় এবং মার্কেটে ভ্যালুয়েশন কমে যায়। এরপরে যেটা হচ্ছে যে প্রোডাক্টের সেলস কমে যায়। তো এইটা কিন্তু কনসার্ন থাকতে হবে যে কোনো ধরনের নেগেটিভিটি যেন প্রেস বা মিডিয়ায় কাভারেজ না হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা ট্রিক্স যতটা না ইউজ করব, একটু চেষ্টা করব যে আমরা যেন স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট এনশিওর করতে পারি। অর্থাৎ নেগেটিভিটি তো তখনই হয় যখন হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হয় বা কোনো হচ্ছে বাজে সার্ভিস দেওয়া হয়, যেটার কারণে কনজিউমাররা হ্যাম্পার হয়েছে বা তাদের কোনো ড্যামেজ হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু ইথিক্যাল পার্সপেক্টিভ থেকেও করা উচিত না। অর্থাৎ কোম্পানির যে ইথিক্যাল পার্সপেক্টিভ রয়েছে সেইটার বেসিসেও কিন্তু আমাদের হচ্ছে যে এরকম নেগেটিভ বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত। তো নেগেটিভ বিষয়গুলো করলে দেখা যায় ওই কোম্পানি কিন্তু খুব ভালো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। তো এই যে যেমন বিভিন্ন সময়ে জুস বা ওই আমরা দেখি যে ম্যাঙ্গো জুসের ক্ষেত্রে রিপোর্ট হয় এই কোম্পানিগুলো নাকি মিষ্টি কুমড়া এবং হচ্ছে পচা পচা মিষ্টি কুমড়া দিয়ে এই জুস বানায়, তোমরা দেখেছো বিভিন্ন সময়। তো এই যে এইগুলো কিন্তু তখন মানুষ আর কি কি থাকে না বা কনজিউমাররা কি করে না, ওই জুস খাওয়ার ক্ষেত্রে ইন্টারেস্ট হারিয়ে ফেলে যে এই যে পচা কুমড়া। এবং অনেক সময় দেখা যায় যে খুব ব্রেড তৈরি করছে খুব অস্বাস্থ্যকর পরিবেশে। সো এই জিনিসগুলো যখন মিডিয়া কভারেজ হয় তখন কিন্তু কোম্পানিগুলো এইটা হচ্ছে তারা আরো ওই বিজনেসে খুব ব্যাড ইম্প্যাক্ট পড়ে, খুব বেশি নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চেঞ্জিং কাস্টমার অ্যাটিটিউডস টুয়ার্ড ইওর কোম্পানি। অর্থাৎ কনজিউমারের একটা অ্যাটিটিউড থাকে, কনজিউমারের একটা পার্সপেক্টিভ থাকে, কনজিউমার এক দৃষ্টিকোণ থেকে এক একটা কোম্পানিকে দেখে। অর্থাৎ তার একটা আস্থার জায়গা থাকে। লাইক হচ্ছে যে যেমন আমরা যদি বলি বাটার প্রতি তাদের যে ট্রাস্ট, অ্যাপেক্সের প্রতি যেটা যেরকম ট্রাস্ট, তো সেই ট্রাস্ট বা সেই লয়ালিটি তো অন্য অন্য কোম্পানি যেগুলো রয়েছে, অন্যান্য শু কোম্পানি, তাদের প্রতি থাকবে না। এবং হচ্ছে যে যেমন ফুডের ক্ষেত্রে আমরা যদি বলি যে কেএফসির ফুডের ক্ষেত্রে যেভাবে তাদের আস্থা বা বিএফসির ফুডের ক্ষেত্রে যেভাবে আস্থা বা পিৎজা হাটের প্রতি তাদের যেরকম আস্থা, তো সেরকম আস্থা কিন্তু অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে নাই। তাহলে এই যে কনজিউমার অ্যাটিটিউড, এইটাই কিন্তু মেনলি হচ্ছে যে বিজনেসে বড় একটা ফ্যাক্ট। পজিটিভ, যদি তার অ্যাটিটিউড পজিটিভ থাকে তাহলে কিন্তু সে যখনই বসবে, সে যখনই সার্ভিস নিতে চাইবে, তখন কিন্তু ওই সেই কোম্পানি থেকে নিতে চাইবে যেখানে তার ট্রাস্ট এবং হচ্ছে লয়্যালটি রয়েছে। সো আমরা অপরচুনিটিস অর্থাৎ অ্যাডভান্টেজেস, ফিউচার অ্যাডভান্টেজেস এবং থ্রেটস, যেগুলো ফিউচার ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, সেগুলো আমরা দেখে ফেললাম। তো সেগুলো দেখে ফেললে সুবিধাটা হচ্ছে কি, সোর্টের সবচেয়ে বড় সুবিধা, আমরা যখন সোর্ট অ্যানালাইসিস করি তখন খুব বেশি মেজর সুবিধা হচ্ছে যে আমরা আগে থেকে কনসার্ন হলে কিন্তু অ্যাক্সিডেন্ট বাঁচানো সম্ভব। তুমি যদি আগে থেকে সতর্ক হয়ে রাস্তায় চলো, দেন হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বা কোনো অসুবিধা হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যায়। তো সেই বিষয়টা যে সিনসিয়ার থাকা। তো অনেক সময় আমাদের দেশের বিজনেস গুলো যেটা হচ্ছে যে চলছে প্রাকৃতিক ভাবে চলছে, এই টেকনিক্যাল টুল গুলো বা এই জাতীয় টুল গুলো নিয়ে এত চিন্তা ভাবনা করা হয় না।
ওকে, দেন আমরা যেটা দেখবো যে মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো আমরা দেখে ফেলবো যে উদ্দেশ্য সমূহ কি কি উদ্দেশ্য রয়েছে, কি কি উদ্দেশ্যে মানব সম্পদ ব্যবস্থাপনা পরিচালিত হয়। সো ফার্স্ট যে অবজেক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা, অর্থাৎ একটা এইচআর টিম করা, এটা ফিনান্স হতে পারে, অ্যাকাউন্টস হতে পারে, মার্কেটিং হতে পারে, সব ডিপার্টমেন্টে কি করা, যে একটা স্কিল লেবার ফোর্স কি করা, গড়ে তোলা। স্কিল লেবার ফোর্স গড়ে তুলতে পারলে কিন্তু কোম্পানির সাকসেস খুব ইজিলি অ্যাভেল করা সম্ভব। কারণ স্কিল লেবার যদি তোমার থাকে, তোমার কোম্পানির থাকে, তারা কিন্তু ইনোভেটিভ হবে, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে, তারা নতুন নতুন ভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে। সো এই যে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে ইনোভেশন, এর মাধ্যমে কিন্তু কোম্পানি একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ তার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে এটা অ্যাচিভ করতে পারবে। সো এই হচ্ছে প্রতিষ্ঠানের দক্ষ জনশক্তি গড়ে তোলা ব্যবস্থাপনার একটা উদ্দেশ্য। এরপরে যেটা হচ্ছে প্রতিষ্ঠানের বস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে, তোমরা জানো, যেটা হচ্ছে যে আমরা 6M এ আমরা যেটা বলি সেটা হচ্ছে মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। তো এই যে 6M রয়েছে, আদার্স যে এম গুলো, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, এইগুলোকে কি করা, এইগুলোকে হচ্ছে ইউটিলাইজ করা, প্রপারলি ইউটিলাইজ করা, এবং হচ্ছে যে ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করলে কি হবে, অর্থাৎ এইটা হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য। আর যেটা যেটা অবশ্যই উদ্দেশ্য সেটা হচ্ছে যে সঠিক কর্মী নিয়োগ করা, as per the requirement of the company, এবং হচ্ছে requirement of the post, as per the requirement of the manager। তো সব মিলিয়েই যে রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা পোস্টের রিকোয়ারমেন্ট রয়েছে, সব দিক থেকে কোয়ালিফাইড একটা এমপ্লয়িকে দেয়াই হচ্ছে এইচআর এর উদ্দেশ্য। দেন এই রাইট পারসন যেন তার রাইট টাইমে করতে পারে, সেই জন্য তাকে ট্রেন আপ করতে হবে। তাকে কি করতে হবে? ট্রেন আপ করতে হবে। আদারওয়াইজ কি করতে হবে? রাইট পারসন, বাট হচ্ছে সে রাইট টাইমে কাজ করার জন্য তার ডিরেকশন প্রয়োজন রয়েছে, তার প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে, তার উন্নয়ন প্রয়োজন রয়েছে। তার কাজেই প্রতিষ্ঠানকে এগুলো কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। এগুলোর মাধ্যমে কি করতে হবে? কর্মীকে তার পোস্টের উপযোগী করে গড়ে তোলা হবে। এরপরে যেটা হচ্ছে যে প্রেরণা দান করা, মনোবল উন্নয়ন, অর্থাৎ তাকে কি করতে হবে? মোটিভেট করতে হবে তার কাজের মধ্যে এনগেজ রাখার জন্য। যখন সে প্র্যাকটিক্যালি কাজ করতে যাবে তখন কিন্তু অনেক সময় ওয়ার্ক প্রেশার হোক, এনভায়রনমেন্ট হোক, বা যে কোনো কারণেই যেটা হচ্ছে যে সে সেই স্টাফ ডিসকারেজ হতে পারে, অর্থাৎ তার কি হতে পারে? পিছিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু মোটিভেট করতে হবে, তাকে বোঝাতে হবে যে এইটা তার জন্য বেস্ট, এবং এইখান থেকে সে অনেক ভালো কিছু করতে পারবে। এবং হচ্ছে যেটা হচ্ছে যে তার কম্পেনসেশন বা বেটার কম্পেনসেশন এনশিওর করা, এবং হচ্ছে কি তাকে তার মনোবলকে উন্নয়ন করার জন্য অন্যান্য চেষ্টাগুলো করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মোটিভেশন থিওরি রয়েছে, বিভিন্ন ধরনের টুলস টেকনিক রয়েছে, আমরা সেগুলোর হেল্প নিতে পারি। এরপরে হচ্ছে যে কার্য বিশ্লেষণ করা, অর্থাৎ অর্গানাইজেশনের টাস্ক গুলো, অর্থাৎ জব অ্যানালাইসিস করা, অর্থাৎ কোন কোন প্রতিষ্ঠান, অর্থাৎ ফিন্যান্সের জবগুলো কেমন হবে, এটাকে ডিভিশন কেমন হবে। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখো, তোমাদেরকে একটা উদাহরণ বলি, যে অনেক ক্ষেত্রে তোমরা দেখবে যে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছে, এইটা একটা সার্ভিস মডেল। আবার অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা কাজ বিভিন্ন ডেস্কের মাধ্যমে, অর্থাৎ প্রথমে একটা ডেস্কে, অর্থাৎ এন্ট্রি থেকে শুরু হয়ে 5টা ডেস্ক ঘুরে বা 6টা ডেস্ক ঘুরে কাজটা কমপ্লিট হয়ে আসছে। তো এই যে কার্য বিশ্লেষণ, তো কিভাবে কাজগুলো অ্যাকমপ্লিশমেন্ট হবে, এবং যেটা দেখা হয় যে এখানে কস্ট মিনিমাইজিং, অর্থাৎ কম খরচে কিভাবে আমরা জবগুলোকে
সুন্দরভাবে ডান করতে পারি। এইভাবে কি করতে হবে, জব অ্যানালাইসিস করতে হবে, এবং জব অ্যানালাইসিস করার পরে যে এই যে স্টাফরা ওয়ান স্টপ সার্ভিস হোক বা সবাই মিলে সার্ভিস করুক, সেটাকে কি করতে হবে, তাদের কাজগুলোকে ইভ্যালুয়েশন করতে হবে। ইভ্যালুয়েশন করে যদি তারা ভালো বেটার পারফর্ম করে তখন তাদেরকে অ্যাওয়ার্ড দিতে হবে। আর যদি তারা খারাপ করে সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে যেন তারা পরবর্তীতে ভালো করতে পারে, এবং হচ্ছে তা দেখতে হবে যে তাদের ক্ষেত্রে কোনো লিমিটেশন আছে কিনা, তাদের ক্ষেত্রে কোনো কিছু কম দেয়া হচ্ছে কিনা, বা তাদের কোনো ডিস্যাটিসফ্যাকশন আছে কিনা। এই বিষয়গুলো আলোচনা করে তাদেরকে কি করতে হবে, মোটিভেশন করে, কাউন্সিলিং করে তাদেরকে একটা ভালো স্টেজে নিয়ে আসতে হবে এবং তাদের পারফরমেন্সকে আপ টু ডেট করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে মানবীয় সম্পর্ক উন্নয়ন, অর্থাৎ অর্গানাইজেশনে মানুষ কাজ করছে, এখন মানুষ যখন এক জায়গায় কাজ করবে তাদের মধ্যে যখন রিলেশনশিপটা ভালো হবে তখন কিন্তু অটোমেটিক্যালি কাজের গতিটা বেড়ে যাবে। আর যদি রিলেশনশিপ খারাপ হয় তখন কনফ্লিক্ট হয়, সেটাও কিন্তু একটা বিষয়। যদি কনফ্লিক্ট হয় তখন কিন্তু কাজের গতি অটোমেটিক্যালি কমে যাবে। সো এই যে তোমরা যখন ক্লাসে আসো তখন যখন ক্লাসে বন্ধুদের সাথে খুব ভালো সম্পর্ক হয় তখন কিন্তু ক্লাসে আসতে ইচ্ছা করে। আর যখন দেখা যায় যে ক্লাসে বন্ধুদের সাথে ঝগড়া হচ্ছে বা বন্ধুদের সাথে মেশা যাচ্ছে না বা কোনো কারণে সমস্যা হচ্ছে, তখন কিন্তু ক্লাসে আসতে ইচ্ছা করবে না। সো মানবীয় সম্পর্ক হলো যেটা হচ্ছে যে অর্গানাইজেশনেও ডেভেলপমেন্ট ভালো হয়। এটার জন্য এইচআর কে কি সেই রকম প্রপারলি ইনিশিয়েটিভ নেয়া, এবং হচ্ছে এইচআর বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারে, বিভিন্ন ধরনের তাদের ক্ষেত্রে, যেমন অর্গানাইজেশন গুলো যেটা করে হচ্ছে যে বছরে একটা বিভিন্ন ট্যুরের আয়োজন করে, বিভিন্ন একটা ডে সেলিব্রেশন করে, বিভিন্ন ধরনের উৎসব সেলিব্রেশন করে, বিভিন্ন ধরনের ফেস্টিভ গুলো যেমন ঈদ পূজা, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেলিব্রেশন থাকে। তো এটা হচ্ছে যে মানবীয় সম্পর্কগুলো যেন উন্নত হয়। এরপরে হচ্ছে যে উত্তম কার্য পরিবেশ সৃষ্টি করা। এইচআর এর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এমপ্লয়ি যে কাজ করবে তার হচ্ছে ভালো একটা পরিবেশ দেয়া, তাকে এমন একটা পরিবেশ দেয়া হলো এত সাউন্ড পলিউশন যে সে তার কাজে কনসেন্ট্রেশনই করতে পারে না, অথবা তাকে যে সিস্টেম দেয়া হয়েছে সেখানে সার্ভারের সমস্যা, সেখানে নেটের সমস্যা, সেখানে টেকনিক্যাল সমস্যা, এই যে এত সমস্যা ওভারকাম করে সে তো কাজে তার কনসেন্ট্রেশন থাকতে পারবে না, সে যেন স্মুথলি কাজ করতে পারবে তার বসার তো সার্বিকভাবে তার উত্তম কার্য পরিবেশ তাকে এনশিওর করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। উৎপাদনশীলতা বৃদ্ধি অর্থাৎ যখন আমাদের কাজের পরিবেশ সুন্দর হবে তখন কিন্তু এমনিতেই উৎপাদনশীলতা বৃদ্ধি হবে। অর্থাৎ এইচআর কিন্তু প্রোডাক্টিভিটিতে কন্ট্রিবিউশন রাখতে পারে। অর্থাৎ তারা যে বেস্ট এইচআর দিচ্ছে সেইটার সামেশনই কিন্তু প্রোডাক্টিভিটি বা কোম্পানির প্রোডাক্ট, বা আমরা যদি বলি যে কোম্পানির প্রফিটই কিন্তু যে টোটাল ফিন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট সবাই মিলেই কিন্তু একটা রেজাল্ট নিয়ে আসে। তো এই ক্ষেত্রে কিন্তু এইচআর গুলোই কিন্তু এইচআরএম ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশনও কিন্তু রয়েছে। এরপরে তোমাদের এই কোশ্চেনটা এসেছিল একবার, যেই কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি। সো তোমরা একটু নোট নিয়ে নাও এবং হচ্ছে যে এই কোশ্চেনগুলো সলভ করে ফেলো, অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা তোমাদের নিজেদের মতো করে কয়েকটা বই দেখে নোট করে ফেলতে পারো। আচ্ছা, দেন হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি সমূহ, অর্থাৎ কি কি নীতি রয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনার যে নীতিগুলো রয়েছে তার মধ্যে যেই নীতিটা ফার্স্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের জনসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। অর্থাৎ এইচআরএম এর ফার্স্ট যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে যে এইচআর, অর্থাৎ অর্গানাইজেশনে যে এইচআর রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকের কন্ট্রিবিউশন, অর্থাৎ টপ লেভেল ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট, অপারেশনাল ম্যানেজমেন্ট বা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট,
যারাই রয়েছে এবং তারা যেন তাদের জনসম্পদের সর্বোত্তম অর্থাৎ প্রত্যেকের বেস্ট ইউটিলাইজেশন ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি করা যায়, এইটাই হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রধান নীতি, ফার্স্ট নীতি। দেন আমরা যখন ইউটিলাইজ করতে পারবো তখন কি করতে পারবো, তখন হচ্ছে যে প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্ভব, প্রাতিষ্ঠানিকভাবে উন্নতি সম্ভব, অর্থাৎ প্রতিষ্ঠান কি করতে পারবে, উন্নতি করতে পারবে, যেহেতু সবাই সবার এন্ড থেকে কন্ট্রিবিউশন করছে, সবাই সবার এন্ড থেকে কাজ করছে। তো এরপরে যেটা হচ্ছে যে ব্যয় সংকোচনের নীতি, অর্গানাইজেশনে যেটা করতে হবে, এইচআর কি করতে হবে, যে কোথায় কস্ট মিনিমাইজ করা যায়, সেটা কি করতে হবে, এনশিওর করতে হবে। অর্থাৎ অর্গানাইজেশনে যদি এক্সট্রা কস্ট যেটার দরকার নেই কিন্তু করা হচ্ছে, সেই কস্টগুলো কিন্তু এইচআরএম কি করতে পারে, মিনিমাইজ করতে পারে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে, যেমন এইটা যদি আমরা বলি যে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে তারা যদি প্রপারলি অ্যাটেন্ডেন্স এনশিওর করে, অর্থাৎ ডিজিটালি অ্যাটেন্ডেন্স এনশিওর করে, তাহলে কিন্তু কি করা যায়, ব্যয় সংকোচন করা সম্ভব। পানি খাই। দেন যেই পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে টিম ইফোর্ট, অর্থাৎ দলীয় কর্মপ্রচেষ্টা। দলীয় কর্মপ্রচেষ্টার মাধ্যমে কি করা হয়, একটা অর্গানাইজেশন আলটিমেট যে তার যে গোল বা তার যে ড্রিম, তার যে মিশন সেটা অ্যাচিভ করতে পারে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সিইও চাইলেই কিন্তু সব সম্ভব না। আর সিইও কিন্তু অর্গানাইজেশনের সে হচ্ছে লিডার, সে কিন্তু ডিরেকশন দেয়, কিন্তু এই ডিরেকশনকে ইস্টাবলিশ করবে কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজার রয়েছে, তারা কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করবে। সো তাদেরকে কিন্তু কি করতে হবে, ইফোর্ট দিতে হবে। তাহলে এটা কিন্তু টোটালি একটা টিম ইফোর্ট। এরপরে যেটা হচ্ছে যে এমপ্লয়ীদের আস্থা, এমপ্লয়ী যদি কাজ শেষে এত অর্থাৎ তার যে দায়িত্ব পালন করে মনে করে যে অর্গানাইজেশন তাকে ডিসকারেজ করে, সে যদি তার জব নিয়ে টেনশনে থাকে, সে যদি তার জীবিকা নিয়ে টেনশনে থাকে, সে যদি তার যদি সাফিসিয়েন্ট ইনকাম না হয়, তখন কিন্তু সে তার বেস্ট সার্ভিস দিতে পারবে না, তখন কিন্তু অর্গানাইজেশন তার মনোবল ভেঙে যাবে। তো এই জন্য যেটা হচ্ছে যে এমপ্লয়ীদের মনোবল চাঙ্গা রাখার জন্য, যখন তার মনোবল চাঙ্গা থাকবে তখন কিন্তু তার তার হচ্ছে যে তার মেধা, তার ফ্লারিশমেন্ট, তার সবকিছু দিয়ে অর্গানাইজেশনকে, অর্থাৎ সমস্ত সক্ষমতা দিয়ে অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, অর্থাৎ মনোবলের উন্নয়ন। এরপরে এরপরে যেটা হচ্ছে যে পয়েন্টগুলো আমরা দেখব সেটা হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার নীতি। অর্থাৎ এইচআরএম কে কি করতে হবে, একটা কমিউনিকেশন ফেস করতে হবে, যেখানে হচ্ছে প্রপার ওয়েতে কি কমিউনিকেশন সম্ভব। অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে যেন কোনো ব্যারিয়ার না থাকে, কমিউনিকেশনের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকে। আর কমিউনিকেশন কিন্তু একেবারে রিজিড না হয়, লাইক হচ্ছে যে একটা সময় ছিল যে সিইওরা একটা গ্লাস রুমের মধ্যে থাকতো, তাদেরকে গ্লাস রুমের মধ্যে থাকতো, তাদেরকে দূর থেকেই দেখা যেত, কখনো কাছে পাওয়া যেত না। কিন্তু টুডেজ অর্গানাইজেশন কিন্তু এইরকম না। এখনকার অর্গানাইজেশন কিন্তু সিইওরা দেখা যায় যে নিয়মিত যারা স্টাফ রয়েছে তাদের সাথে কোঅর্ডিনেশন করছে, ইভেন ইফ তারা ফ্যাক্টরি স্টাফদের সাথেও কি করছে, নিয়মিত দেখা করছে, কোঅর্ডিনেশন। আর এখন তো যোগাযোগটা খুব ইজি, ভার্চুয়ালি কমিউনিকেশন করা যায়, যেটা হচ্ছে যে আগে দেখা তো করা করছেই, প্লাস হচ্ছে এখন ভার্চুয়ালি কি করা যায়, কমিউনিকেশন করা যাচ্ছে, মিটিং করা যাচ্ছে।
এটা হচ্ছে জব স্যাটিসফ্যাকশন, অর্থাৎ এমপ্লয়িকে কিন্তু তার জব স্যাটিসফ্যাকশন এনশিওর করতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার সে যদি তার কাজ নিয়ে খুশি না থাকে বা তাকে যদি ইন্সপায়ার না করা যায়, তাকে যদি মোটিভেট না করা যায়, তাহলে কিন্তু ইন দা লং রান যেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট হবে না। হয়তো কোনো কারণে উন্নতি হতে পারে বা কিছুটা উন্নতি হতে পারে, উন্নতি আর ডেভেলপমেন্ট কিন্তু আলাদা। একটা হচ্ছে উন্নতিটা কিন্তু শর্ট টার্ম, অর্থাৎ কিছু কিছু অ্যাডভান্টেজেস হচ্ছে, কিছু ভালো হচ্ছে, কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে লং টার্ম, যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা অর্গানাইজেশনকে সাস্টেন করতে হেল্প করবে। এরপরে হচ্ছে তার পেশাগত উন্নয়ন। তাকে তার পেশাগত উন্নয়ন অর্থাৎ তার তার যে প্রফেশনাল ডেভেলপমেন্ট, সেক্ষেত্রেও কিন্তু হেল্প করতে হবে। এই ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের ডিগ্রি নিতে পারে, বিভিন্ন ধরনের দেশে বিদেশে কোর্স করতে পারে, বা অর্গানাইজেশনও তাকে কি করতে পারে, ট্রেন আপ করতে পারে, বা তাকে যেটা হচ্ছে ইনসেনটিভ দিতে পারে, তাকে হচ্ছে যে বিভিন্ন ধরনের সুযোগ দিতে পারে, লিভ দিতে পারে। এরপরে যেটা হচ্ছে যে সার্বিকভাবে ব্যবস্থাপনা অংশীদারিত্বের নীতি, অর্থাৎ ব্যবস্থাপনায় কি হবে, যে অংশীদারিত্ব থাকবে, অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনার কি করতে হবে, ম্যানেজমেন্টে পার্টিসিপেশন থাকবে। অর্থাৎ এইচআর এ যারা থাকে তাদেরকে কিন্তু কি বলা হয়, কোম্পানিতে বিজনেস পার্টনার বলা হয়। তারা কিন্তু বিজনেস পার্টনার, অর্থাৎ ব্যবসা যে পরিচালিত হচ্ছে তারা কিন্তু তার অংশীদার, তার যে প্রফিট হবে, অর্থাৎ এই যে পটেনশিয়াল পিপল গুলোকে তারা যে দিচ্ছে, তারা কিন্তু পিপল ইনভেস্ট করছে, ভালো ভালো এইচআর খুঁজে দিচ্ছে। তো সেইটা কিন্তু তাদের একটা বিজনেস পার্টিসিপেশন, তাদের কিন্তু একটা ম্যানেজমেন্টে এইটাকে আগে, অর্থাৎ আগে যেটা আমরা দেখতাম যে বস কিন্তু কি করতো, অর্গানাইজেশনে স্টাফ নিয়োগ দিত। তো বা যেটা আমরা বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে ব্যবস্থাপনা বলি, তো সেইটারই কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে এইচআর অর্গানাইজেশনে স্টাফ নিয়োগ করে থাকে। তো স্টাফ নিয়োগ করে থাকলে তো সেইটা কিন্তু একটা তার পার্টিসিপেশন ক্রিয়েট হচ্ছে। আর এখন প্র্যাকটিক্যালি অর্গানাইজেশনে এইচআর কে অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনায় যারা রয়েছে তাদেরকে বিজনেস পার্টনার বলা হয়। তাদেরকে প্রত্যেকটা বিজনেসের আন্ডারে কি পার্টনারশিপ দেওয়া হয়, তারা বিজনেসের ডেভেলপমেন্টে কাজ করবে। তো সাম আপ যেটা হচ্ছে যে বিজনেস যখন এইভাবে এগিয়ে যাবে, অর্থাৎ একটা দুইটা এইভাবে আমরা উন্নত দেশগুলো দেখি, কি উন্নত দেশগুলো মানেই হচ্ছে যে তাদের বিজনেস প্রতিষ্ঠান, যেমন হচ্ছে মাইক্রোসফট, বিএমডব্লিউ, এরপরে হচ্ছে গুগল, ফেসবুক। তো এই যে বিজনেসগুলো, আলিবাবা, তো এই বিজনেসগুলো কিন্তু দেশের উন্নয়ন হিসাবে ইন্ডিকেটর হয়ে কাজ করছে। তো আমরা যখন বিজনেসে ডেভেলপমেন্ট করতে পারবো, ব্যবসাকে একটা গ্লোবাল স্টেজে, একটা প্রফিটেবল স্টেজে নিয়ে যেতে পারবো, দেশের উন্নয়ন কিন্তু হবে, দেশের উন্নয়ন এটার কনসিকুয়েন্স, অর্থাৎ অটোমেটিক্যালি হবে। তো এই ছিল মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি সমূহ। আর আমরা আগে যেগুলো সোট অ্যানালাইসিস পড়েছি। সো দ্যাটস অল ফর দ্য টাইমিং। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।